সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা চলে আসছি বগুড়া জেলার গাবতলী থানার দুর্গাহাটা গ্রামের মা কোয়েল খামার অ্যান্ড হ্যাচারিতে। এখানে মোহাম্মদ শহীদুল ভাই এবং তার ওয়াইফ দুজন দম্পতি মিলে একটা বিশাল অনেক সুন্দরভাবে একটা কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন। এখানে শহীদুল ভাই একটি গভর্নমেন্ট চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। তিনি এখন সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটি কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন। তার খামার থেকে প্রতি মাসে ভালো ইনকাম হচ্ছে, তাই সেসব তিনি এখন ভালোই আছেন। তো আমরা আজ আসছি তার সাথে কথা বলবো, তিনি কেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে কোয়েল পাখির খামার করতে উদ্বুদ্ধ হলেন এবং প্রতি মাসে তিনি তার খামার থেকে কেমন টাকা ইনকাম করতেছেন, আর কোয়েল পাখি সাধারণত কীরকম রোগবালাই হয় আর রোগবালাই হলে তার প্রতিকার কী, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা শহীদুল ভাইয়ের সাথেই কথা বলে বিস্তারিতটা জানি। দেও খাদ্য দাঁড়ে আছে এখানে ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কোনো লসের মুখ দেন? অনেক খামারিরাই তো লসে পড়ে যায়, যেমন ডিম বিক্রি করতে পারে না, পাখি বিক্রি করতে পারে না, আবার অনেক সময় রোগ আক্রান্ত হয়। তো আপনার খামারে কি কোনো সময় কোনো রোগ দেখা দেখছে কিনা? রোগ দেখা আসলে আমার এখানে আপনি আছেন, ম্যানেজমেন্ট সবসময় লোকজন আছে, ঠিক আছে। ম্যানেজমেন্ট আমি যে ওই প্রথম দিক থেকেই মানে বোঝার চেষ্টা করি যে পাখির কি হয়েছে, সাথে সাথে ওটা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। এজন্য ওরকম কোনো ভাইরাস অ্যাটাক করেনি। তো কোয়েল পাখি সাধারণত কোন রোগটা দেখা দেয়? কোয়েল পাখির মূল সমস্যা হলো ঠান্ডা। ঠান্ডা যদি আমি প্রতিরোধ করতে পারি তাহলে আর কোনো সমস্যা হয় না। ঠান্ডা ছাড়া সর্দি মানে ঠান্ডা ছাড়া আর তেমন কোনো রোগ বালাই দেখা দেয় না? না, ঠান্ডা ছাড়া আর কোনো রোগ বালাই দেয় না। এখন সমস্যা হয়, অনেক সময় দেখা যায়, অনেক খামারি আমি যাদের কাছে দিছি দেখা যায় মানে অনেকে বলে যে টুকটাক করে বলে যে ভাই আমার পাখি হয়েছে, রানীক্ষেত ধরছে। আসলে রানীক্ষেত আগে ধরে না, ঠান্ডাজনিত কারণেই ভাইরাস অ্যাটাক করে। আচ্ছা, আমরা মানে নতুন খামারিরা তো বুঝবে না, তো আপনি যদি বলে দিতেন যে মানে আপনার পাখিটার যে ঠান্ডাটা লাগছে ওরা বুঝবে কিভাবে এটা? আচ্ছা, হ্যাঁ, ঠান্ডা লাগার কিছু সিমটম আছে। সেটা হলো প্রথমত বুঝতে হবে যে পাখি ঝিমাবে, আর প্রতিদিন আমি যে পরিমাণ খাদ্য দিচ্ছি এই পরিমাণ যদি খাবার না খায়, খাবারের মানে রুচিটা কমে যাবে। হ্যাঁ, রুচি কমে যাবে, কারণ পাখি তো বলতে পারবে না যে আমার ঠান্ডা লাগছে। ওর সিমটম দেখে বুঝতে হবে, ওর মানে চলাফেরা দেখে বুঝতে হবে। পাখিটা ঝিমাবে, পাখিটা চুপচাপ থাকবে, পাখি খাবে না। এখন একটা পাখি হয়তো হয়েছে, এটা সমস্যা হয়েছে, সব পাখিকে দিতে হবে যেহেতু এরা দলবদ্ধভাবে থাকতেছে। একটা সমস্যা হলে সবগুলোর সমস্যা হওয়াটা স্বাভাবিক। তো এই ঠান্ডা থেকে পরে রানীক্ষেত্রের রোগের সৃষ্টি হয়, অন্যান্য রোগের সৃষ্টি হয়। তো আমরা এই ঠান্ডা থেকে মানে লেগে গেল পাখিটা ঠান্ডা, তো এটা তো একটা প্রতিকার করতে হবে। এটা প্রতিকারটা কিভাবে করব? ঠান্ডা ডোজটা অবশ্যই দিতে হবে। প্রথমে আমরা যে ওষুধটা দেই সেটা হলো সিপ্রোসিন, মানে অ্যামক্সাসিলিন গ্রুপের ওষুধ দিয়ে ওর সাথে কোলেস্টিন সালফেটটাও দেওয়া হয়। যদিও সরকার এখন ব্যান করে দিয়েছে কোলেস্টিন সালফেট, এই জন্য কোলেস্টিন সালফেট দেওয়া হচ্ছে না। তারপরে যদি দেখি যে বেশি ঠান্ডা লাগছে, মানে ও কাশি অথবা নিঃশ্বাস নিচ্ছে হা করে, তখন আমরা মাইক্রোনিট দিচ্ছি। মাইক্রোনিট যে এজথ্রোমাইসিন গ্রুপের ওষুধটা দিচ্ছি। তো এই ঠান্ডাটা যাতে না লাগে, আমরা এই পাখিটার কতদিন থেকে এই ঠান্ডার ভ্যাকসিনটা করে থাকবো? না, ঠান্ডার কোনো ভ্যাকসিন হয় না, এটা আবহাওয়াজনিত কারণে এই ঠান্ডাটা লাগে। যখন দেখা যায় যে গরম থেকে ঠান্ডার আবহাওয়া চলে আসে, এটা একটা সময়। আবার ঠান্ডা থেকে যখন গরমের আবহাওয়া চলে আসে তখন একটা সমস্যা হয়। আমরা চিন্তা মানে সবসময় ভাববো এবং করবো, চেষ্টা করবো যে এই সময়টা ঠান্ডা পাখিকে না লাগলেও ঠান্ডার ডোজটা করে দেবো। ঠান্ডা যাতে না লাগে এটার জন্য আপনার ঠান্ডার ডোজটা আগেই করে নিতে হয়। জি, ঠান্ডার ডোজটা আগেই করে দিয়ে দেবো। তো আপনার এখানে এখন বর্তমানে কত 26,000 পাখি আছে বলছেন? তো 26,000 পাখি আছে, তো 26,000 পাখিকে তো আপনি প্রতিবেলা কতবার খাবার দিচ্ছেন? প্রতিবেলা আমি 3 বেলা খাবার দিচ্ছি। একটা পাখি সর্বোচ্চ 25 গ্রাম খাবার খায়। 25 গ্রাম খাবার? হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় যে আমার 13 ব্যাগ খাদ্য যায় প্রতিদিন। মানে প্রতিদিন 13 ব্যাগ খাদ্য যায়, তার মানে মাসে 6.5 বস্তা। 6.5 বস্তা মানে খাবার যায়। তো মাসে কত টাকার খাবার লাগে?
খাদ্যর আসলে যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। আমার এখানে যে খাদ্যটা আমরা করতেছি খাওয়াচ্ছি সেটা হলো ন্যারিশ কোম্পানির এবং অ্যাগ্রোটেকের। এখন এখানে যেটা লিয়ার খাদ্য সেটা নিচ্ছে 1750 টাকা বস্তা, হ্যাঁ 50 কেজি। আর যেটা সোনালি স্টারটা সেটা নিচ্ছে 1950 টাকা সোনালি স্টারটা। তো মাসে কত বস্তা খাবার লাগতেছে? মাসে এখন ওই যে দিনের হিসেবটা বলেন যে 6.5 বস্তা, যে তাহলে হচ্ছে 180 মতো, 180 ব্যাগ। দৈনিক লাগে 6 বস্তা, 6 বস্তা থেকে 6.5 6 থেকে 6.5 বস্তা দৈনিক খাবার লাগে। তো মাসে আপনার কত টাকার খাবার লাগতেছে? মাসে এভারেজে খাদ্য লাগে 3,40,000 সামথিং। 3,40,000 সামথিং। তো 3,40,000 টাকার খাবার আপনি খরচ মানে খাবার আছে, এরপরে আরও আবার কর্মচারীর আনুষঙ্গিক খরচ আছে। এই সমস্ত খরচ বাদ দিয়ে আপনি প্রতি মাসে কেমন টাকা থাকতেছে? আসলে কেমন টাকা থাকতেছে এটা বললে তো আসলে চলে যায়, কারণ হলো বাজার আপ ডাউন করে, অনেক সময় দেখা যায় এক সময় কম থাকে, হ্যাঁ এক সময় কম থাকে আর এক সময় বেশি থাকে, এটা থাকে। কিন্তু সব মিলে দেখা যায় কর্মচারীর বিল টিল দিয়ে মানে বেতন টেতন দিয়ে সব কিছু মিলে ভালো আছে, চাকরির চাইতে ভালো আছে। আমি আমার লাভটা বললাম না, যাকে এটা বলা ঠিক হবে না আমার। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন না আপনাদের পাখির দাম কমে, ডিমের দাম কমে, কিন্তু আমরা তো জানি খাদ্যের দাম কোনো সময় আপ ডাউন করে, এটা বাড়ে, এটা কমে না। খাদ্যের দাম আসলে এটা আমাদের তো নিয়ন্ত্রণে নাই, খামারিরা আমরা আসলে এই ক্ষেত্রে অনেকটাই মানে অসহায়, কি বলবো। খাদ্যর দাম খাদ্যর দাম বাড়তেই আছে। খাদ্যর দাম বাড়ে কিন্তু পাখির দামও কমে, ডিমের দাম, কিন্তু খাদ্যর দাম আর কমতেছে না। খাদ্যর দাম কমতেছে না, এটা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবে সরকার, আমরা তো কোনো কিছু করতে পারবো না। ওই সময় দেখা যায় আপনাদের কিছুটা মানে লাভের অনেকটা কমে যায়। জি জি জি। তো আপনার এই বিশাল প্রজেক্টে আপনি আর আপনার ওয়াইফ দুজন মিলে দেখাশোনা করতেছেন, এরপরে আরো কতজন কর্মচারী আছে? এরপরে কর্মচারী আছে আপনার 12 জন। পাশাপাশি কর্মচারী বলতে ওরা আমার ভাই বেড়াদারি, আমি কর্মচারীকে কখনো কর্মচারী বলিও না, কাজের লোকও বলি না, এরা আমার ভাই ভাই মনে করে সবাই এক জায়গায় কাজ করি। মানে আরো 12 জন শ্রমিক মানে আছে এখানে। আপনি তো 100 পাখি দিয়ে শুরু করছিলেন, আর আপনি তো করতে করতে এখন 10 বছরের অভিজ্ঞতা। আপনি কি প্রথম কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন নাকি এভাবে প্রথম থেকে এভাবে শুরু করে দিয়েছিলেন? না, প্রথম তো আমি অল্প দিয়ে শুরু করছি, যে আমি মানে কোনো কিছু করব এই জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি এখনো। বলা চলো অনেকজন আমার কাছে আসে আর প্রশিক্ষণ নেয়, আমার আর মানে প্রশিক্ষণ ওইভাবে নিতে হয় না। তো আপনি তো খামার দিয়ে এখন সফল, তো আপনার দেখা দেখি আমরা নতুন অনেকে আমাদের দর্শকরা খামার দিতে চাইবে, তো তারা কিভাবে শুরু করলে ভালো হবে? খামার কিভাবে দিলে আসলে প্রথম দিকে বুঝতে হবে যে আমি এসি রুমে থাকবো না খামারে থাকবো, এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে। যদি এসি রুমে থাকে তাহলে মানে এই খামারের সাথে আসা যাবে না, কারণ এটা সম্পূর্ণ কৃষি একটা সেক্টর। কৃষি সেক্টর, এটা আগে চিন্তা করতে হবে কৃষি সেক্টরে আমি কাজ করতে পারবো কিনা। যদি ওরকম আত্মবিশ্বাস থাকে তাহলে খামার করতে পারবে, এমন কোনো কঠিন কোনো কাজই নাই এখানে, না কোনো কঠিন কাজ নেই। আর যারা নতুন তারা তো এমনিতে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, কন্ট্যাক্ট করলেই জানতে পারবে। যে আমাকে যদি ফোন দেয় যে শহীদ ভাই অথবা শহীদুল ভাই কী হয়েছে আমার পাখিটার এই সমস্যা কিভাবে আমি সলভ করতে পারি, আমি কিন্তু অনায়াসে তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। তো তারা মানে প্রথম কত পিস পাখি দিয়ে খামারটা প্রথম শুরু করলে তাদের জন্য ভালো হবে? কত পিস আমি বলবো যে প্রথম দিকে শুরু করার জন্য তাদের 500-1000 নিয়ে শুরু করাটাই বেটার। আর যারা হয়তো শিখছে, যারা একটু মানে বাণিজ্যিক আকারে শুরু করবে, এরা বড় করে শুরু করতে পারে, বড় করে শুরু করতে। তো আপনারা মনে করেন যে পাখি আপনার কাছ থেকে নিল না, অন্য কোথাও থেকে নিল, তো আপনার কাছে যদি ওরা ফোন দেয় কোনো সমস্যা করে, আপনি কি তাদেরকে হেল্প করেন নাকি করবেন? জি অবশ্যই করব, কেন করব না। এটা তো আসলে ও আমার কাছ থেকে পাখি নিচে বিদায় যে আমি সার্ভিস দেবো এমন না, যে মানে কথা বলবো না এমন না। ও যেখান থেকেই পাখি নেক, যদি কোনো সমস্যায় পড়ে যে খামারই হোক, আমি চেষ্টা করি যে তাদের একটা, আমি যতদূর জানি ঠিক সেটুকু জানানোর। আমরা বিভিন্ন খামারে গেছি তো আমরা জানি, মানে অনেক খামারিরা আমার কাছে অভিযোগ করেছে যে তাদের কাছ থেকে পাখি না আনলে তাদেরকে ফোন দিলে তারা আমাদেরকে হেল্প করে না। আসলে হেল্প করে না, এটা আমাদের যদি আমার কাছে ফোন করে দেখা যায় যে আমি তো একা মানুষ থাকি, যে সব কিছু ম্যানেজমেন্ট করা, কিন্তু তারা দেখা যায় অনেক সময় দেখা যায় একজন ফোন দিতেই আছে, কিন্তু আমি ব্যস্ততার জন্য ফোন ধরতে পারি না, তখন হয়তো নেগেটিভ ধারণা চলে আসে। বাট ও যদি একটা বুদ্ধি করে SMS দিয়ে রাখে যে ভাই আমার পাখির এই সমস্যা, আমি কি করতে পারি, আমি কিন্তু পরবর্তীতে ওই SMS-টা দেখতে পারি, দেখে কিন্তু একটা সলভ দিতে পারি, কিন্তু এই বুদ্ধিটা করতে হবে। এটা একটা অনেক ভালো একটা মূল্যবান কথা বলছেন, যে SMS-টা দিয়ে রাখলে আমি পরবর্তী দেখা দিতে পারেন তাদেরকে, যে
আপনার এখান থেকে মানে হ্যাঁ নতুন শুরু করলে কিছুই বুঝলো না, যদি আপনার এখান থেকে আইসা কি কোনো মানে প্রশিক্ষণ নিয়া বা কোনো আপনার এখান থাইকা 2-1 দিন এরকম মানে বুঝা নিয়ে পরে খামারটা শুরু করতে পারবে, এরকম ব্যবস্থা আছে আপনার এখানে? জি আছে, এটা দীর্ঘদিন হলেই আছে। অনেক খামারি 2-3 দিন করে থাকে, ভালো করে শিখে টিকে কীভাবে খাবার দিতে হয়, কীভাবে পানি দিতে হয়, কীভাবে ওষুধ মিশাতে হয়, কতটুকু পানিতে কতটুকু ওষুধ মিশাতে হয়, এই জিনিসগুলো অনেকজনই জানে টানে বুঝে তারপরে নিয়ে যায়। এটা নিয়ে যেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের দর্শক তো আপনার এখান থেকে পাখি নিতে চাইবে, তাহলে তারা পাখিটা কিভাবে নিবে যদি একটু বলে দিতেন। এটা কিভাবে নেবে আপনাদের মাধ্যমে, মানে আপনাদের ভিডিওর স্ক্রিনে অথবা এই ডিসক্রিপশনে অবশ্যই লেখা থাকবে আমার নাম্বার এবং আমার ওয়াইফের নাম্বার, দুজনের নাম্বারই দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবে। তো শহীদুল ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনি নতুন খামারিদের উদ্দেশ্যে কীভাবে তারা খামার শুরু করবে এবং কি কতদিনের বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হবে সে বিষয়ে অনেক মূল্যবান পরামর্শ দিলেন। তো আবার আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমার সাথে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মা কুয়েল খামার অ্যান্ড হ্যাচারির মালিক মোহাম্মদ শহীদুল ভাইয়ের সাথে। শহীদুল ভাইয়ের সাথে কথা বলে আমরা বিভিন্ন তথ্য পেলাম, কিভাবে আমরা নতুন খামারিরা কীভাবে খামার শুরু করব, তার খামারে কত পিস কুয়েল পাখি আছে, খামারে কুয়েল পাখি সাধারণত কী রোগবালা হয় সে বিষয়ে আমরা জানলাম। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। নতুন একটি প্রতিবেদন নিয়ে আবার কোনো সময় আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।